1975 সনের 15ই আগস্ট বঙ্গবন্ধু নিহত হলেন, এগুলো আমরা সবাই জানি। এবং 1975 সনের 3রা নভেম্বর জনাব তাজউদ্দিন আহমদ সহ জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেব জেলখানার অভ্যন্তরে মর্মান্তিকভাবে নিহত খুনিদের দ্বারা। তখনও দেশে কোনো রাজনীতি নেই। 83 দিনের বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাকের শাসন, এর পরবর্তী সময়ের শাসন হলো তখন সায়েমের। মুস্তাকের শাসন আমলি 3রা নভেম্বর বলে, যে 3রা নভেম্বরে তারা শহীদ হলেন, নিহত হলেন। তারপরে 7ই নভেম্বরে ফুল মার্শাল ল আসলো দেশ। প্রধান সামরিক আইন প্রশাসক নামে মাত্র সায়েম সাহেব, মূল শাসক উপপ্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান সাহেব, মেজর জেনারেল জিয়াউর রহমান, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান। সেই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের শেষ দিকে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন এসে 76 সনের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে একটা ঘটনা ঘটল। ওই যে ঘরে বসেছিল আওয়ামী লীগ, নিহত আওয়ামী লীগের নেতৃত্ব, কবি জসিমউদ্দিন সাহেবকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি পালনের জন্য একটা কমিটি করা হয়, 301 জনের একটা কমিটি। উনি ছিলেন আহ্বায়ক কবি জসিমউদ্দিন আহমদ। আমাদের ছাত্রদের মধ্যে আমরা কেউ কেউ মেম্বার ছিলাম। ওই 301 জনের মধ্যে সৈয়দা জহুরা তাজউদ্দিন একজন ছিলেন, বেগম সুফিয়া কামাল একজন ছিলেন। এইরকম ধরনের অনেক মহিষী নারীও এই কমিটিতে ছিল। যদিও 21শে ফেব্রুয়ারি আমরা 76 সনে পালন করতে পারি নাই বা পালন করতে দেওয়া হয়নি আমাদেরকে। ওই সময়ও আমি টিএসসিতে 21শে ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল 21শে ফেব্রুয়ারির আগে, সেই মিটিংয়ে আমি সৈয়দা জহুরা তাজউদ্দিনকে দূর থেকে দেখেছি। উনি আছেন যুক্ত। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 12 তারিখে প্রথম সামরিক সরকার ঘোষণা করল যে ঘরোয়া রাজনীতি চলতে পারে, কিন্তু যে যে দল পলিটিক্স করতে চায় তাদের পারমিশন নিতে হবে, রেজিস্ট্রেশন নিতে হবে। এখন যেমন রেজিস্ট্রেশনটা শুরু হইলে 1976 সনের 12ই আগস্ট থেকে। সেই 12ই আগস্টে পলিটিক্স শুরু হওয়ার পর থেকে রেজিস্ট্রেশন নিয়ে প্রথমে মিজানুর রহমান চৌধুরীরা একটা ষড়যন্ত্র করলো আওয়ামী লীগকে নিয়ে। কারণ মিজানুর রহমান চৌধুরীরা বঙ্গবন্ধু থাকতে আওয়ামী লীগের বাইরে ছিলেন। মালেক উকিল সাহেবরা যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন হওয়ার পরে কোনোদিন দেখাও দেয় নাই, বরং বিভ্রান্তিকর কথা বলেছেন আওয়ামী লীগের শাসন আমলকে নিয়ে, তারা এই আওয়ামী লীগ থেকে কবজা করতে চাইলেন। তখন ছাত্ররা আমরা বাধা দিলাম, এবং সেই বাধার মধ্যে যারা সামনে আসলাম, আমরা বাধা দেওয়ার মধ্যে, যে মিজানুর রহমান চৌধুরী বা দক্ষিণপন্থীদের হাতে আমরা আওয়ামী লীগকে ছেড়ে, সুবিধাবাদীদের হাতে, মালেক উকিলদের হাতে আওয়ামী লীগকে ছেড়ে দিব না। এর মধ্যে প্রধানতম যারা ছিলাম আমরা, তার মধ্যে গোলাম সারোয়ার নোয়াখালী, আমি ফজলুর রহমান, তখনও আমাদের কোনো পদ পদবি নাই, খম জাহাঙ্গীর, হাবিবুর রহমান খান, খুলনার আজাদ, শাহানুজ্জামান আজাদ, মুকুল বোস, বাহালুল মজনু চুন্নু, মহিবুর রহিম বাবুল, রবিউল আলম চৌধুরী, এইরকম বহু লোক আমাদের পিছনে নেতৃত্ব করে। একজন মানুষ তখন, শুধু একজন যুবক, তার বাড়ি চিটাগাংয়ের পটিয়ায়। চিটাগাং ছাত্রলীগের এক সময় মুক্তিযুদ্ধের জেনারেল সেক্রেটারি, মুক্তিযুদ্ধের মুজিব বাহিনী কমান্ডার, যুব লীগ যে ছিল শেখ ফজলুল হক, তার প্রেসিডিয়াম মেম্বার জনাব এস.এম. ইউসুফ তখন আমাদের পিছন থেকে পরিচালনা করে, এবং আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেন একজন সাংবাদিক, যিনি পরবর্তী সময়ে বাংলার বাণীর সম্পাদক ছিলেন, তার নাম শফিকুল আজিজ মুকুল। এরকম অনেকেই সহযোগিতা করত।
কমিটি রিভাইভ হলো, সেই কমিটিকে মিজানুর রহমান চৌধুরীরা চক্রান্ত করে ধরে, কোন কমিটি রিভাইভ হলো? ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সনে সম্মেলন করিয়া একটা কমিটি করছিলেন, বঙ্গবন্ধু সেই কমিটি থেকে বাদ গেছিলেন, কারণ আওয়ামী লীগের সংবিধানে লেখা ছিল প্রধানমন্ত্রী যে হবে সে দলের কিছু থাকতে পারবে না, মন্ত্রী সবার কেউ দলের কিছু থাকতে পারবে না। কাজী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদরা দলে রইলেন না। কমিটিতে আসলেন কামরুজ্জামান, AHM কামরুজ্জামান প্রেসিডেন্ট, জিল্লুর রহমান সেক্রেটারি, আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক। এই কমিটি আসলো। সিনিয়র সহসভাপতি বরিশালের মহিউদ্দিন আহমদ, পাকনা চুলের মহিউদ্দিন আহমদ, মহিলা সম্পাদিকা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রচার সম্পাদক সর্দার আমজাদ হোসেন। এই নামগুলো এখন মনে করতে আমার খুব কষ্ট হয়, 50 বছর আগের নাম। সমাজ কল্যাণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। সিদ্ধান্ত হলো সেই কমিটি পুনর্জাগৃত হবে, পুনর্গঠন হবে। কামরুজ্জামান সাহেব নিহত জেলখানায়, জিল্লুর রহমান জেলখানায়, আব্দুর রাজ্জাক জেলখানায়, সমস্ত সম্পাদক মণ্ডলী জেলখানায়, সমস্ত ভাইস প্রেসিডেন্ট জেলখানায়, শুধু একজন ভাইস প্রেসিডেন্ট বাইরে, তার নাম মহিউদ্দিন আহমদ। কাজী প্রেসিডেন্ট নিহত, তার অনুপস্থিত ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত সভাপতি হলেন মহিউদ্দিন আহমদ। কোনো সম্পাদক না থাকার কারণে সৈয়দা সাজেদা চৌধুরীকে মহিলা সম্পাদিকা থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা করা হয়। সেই কমিটিকে মিজানুর রহমান চৌধুরী সাহেবরা চক্রান্ত করে সাজেদা চৌধুরীকে জেলখানায় নিয়ে গেল, মহিউদ্দিন আহমদ পালিয়ে গেল। সেই কমিটিও মিজানুর রহমান চৌধুরীরা চলতে দিল না। আমি অন্যদের নাম নাইবা বললাম, তারা এখন শুধু মিজানুর রহমান চৌধুরীর নামটা, অনেকেই ছিল তার সাথে, রাইটিস্ট গ্রুপ অফ আওয়ামী লীগ। ঠিক সেই সময় একজন লোক শুধু সাহস করে আগায় আসলো, যা আমি এখানে নেতৃত্ব দিতে রাজি। তার পিছনে কিছু লোক দাঁড়াইল। সেই লোকটার নাম হলো ফণীভূষণ মজুমদার। তিনি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে এককভাবে আওয়ামী লীগের আহ্বায়ক হইলেন। তাকে যিনি সবচেয়ে সহযোগিতা করলেন তার নাম হলো সিটির ফজলুল করিম, বংশালের ফজলুল করিম। পরে ঢাকা সিটির প্রেসিডেন্ট ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রের ট্রেজারার ছিলেন। সাদেক হোসেন কোকার সঙ্গে সামান্য বুটে ফেল করছিলেন 91। সেই ফজলুল করিম। তার পিছনে দাঁড়াইল ব্যারিস্টার শওকত আলী খান, তার পিছনে দাঁড়াইল জহিরুল কাইম কুমিল্লা। আর সবচেয়ে যিনি সাহস দিয়ে দাঁড়াইল ফণীভূষণ মজুমদারের পিছনে, তার নাম হলো সৈয়দা জোহরা তাজউদ্দিন। তিনি কোনো পদে রইলেন না, কিন্তু সমস্ত অনুষ্ঠানে অঙ্গীকারে উনি ফণীভূষণ মজুমদারের পিছনে দাঁড়িয়ে সাহস দিলেন। এবং আমরা জানলাম যে শহীদ তাজউদ্দিন আহমদের স্ত্রী আস্তে আস্তে রাজনীতিতে নামবেন বা নামছে। সেই ফণীভূষণ মজুমদার অ্যারেস্ট হয়ে গেল। এই চক্রান্ত, ডিজিএফআইয়ের চক্রান্ত, মিজানুর রহমান চৌধুরীর চক্র, আওয়ামী লীগ নিঃশেষ করে ফেলতাম। তখন স্বরূপে আসলেন দুইজন, একজনের নাম হলো মিজানুর রহমান চৌধুরী, আরেকজনের নাম হলো মোল্লা জালালউদ্দিন। মিজানুর রহমান চৌধুরী, আরেকজন মালেক উকিল। আমরা সব মালেক উকিলের বিরুদ্ধে দাঁড়াইলাম একটা কথার জন্য। অনেকে বলে বঙ্গবন্ধু মৃত্যুর পরে উনি বঙ্গবন্ধুর সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন। সেই মিজানুর রহমান চৌধুরী এবং মোল্লা জালাল দুইজন এখানে নেতা হয়ে আসলেন। তাদেরকে তাড়ানোর জন্য আমরা দ্রুত সম্মেলন করার চাপ দিলাম, এবং সেই সম্মেলনটা ছিল 4, 5, 6 মার্চ 1977 সন। এখন মিজানুর রহমান চৌধুরীকে কাকে দিয়ে সরানো যাবে? কোনো লোক নাই, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা নাই। তখন 1 নম্বর SM ইউসুফ, 2 নম্বর শফিকুল আজিজ মুকুল, আমাদের যুব নেতা, আর আমাদের মুরব্বী নেতাদের মধ্যে ঘরে বসে থেকে গোপনে জহিরুল কাইম, ব্যারিস্টার শওকত আলী খান সাহেব,
এরা পরামর্শ দিল মিজানুর রহমান চৌধুরীকে যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করা থেকে বিরত করতে হয়, একজন মানুষকে সামনে নিয়ে আসতে হবে, তার নাম সৈয়দা জোহরা তাজউদ্দিন। সেই ষড়যন্ত্রকালীন সময়ে, অন্ধকার যুগে আমরা সবাই মিলে গেলাম। উনি প্রথমে বললেন আমি নেতৃত্ব নিব, এই সময়ে আর লোক পাওয়া গেল না, তোমরা আমার কাছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন। শেষ পর্যন্ত সবার অনুরোধে উনি ইডেনের সম্মেলন হলো, ইডেন হোটেল, কমলাপুর ইডেন হোটেলের সম্মেলনে 5ই জানুয়ারি উনি মিজানুর রহমান চৌধুরীকে পরাজিত করে আহ্বায়িকা হিসাবে আওয়ামী লীগের হাল ধরলেন এককভাবে, সেকেন্ড কোনো লোক নাই। অনেকের নাম ছিল কমিটিতে, কেউ ছিল না সামনে, সামান্য কিছু লোকজন ছিল, সেই লোকজনের নাম আজকে আমি নাই বা বললাম, আমার বইয়ে লেখা থাকবে। আর আমরা তখন উনি হলেন 77 সনের 5ই মার্চ আহ্বায়িকা, আর আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি হইলাম 76 সনের 26শে ডিসেম্বর, জাস্ট 3 মাস ও হয় নাই, 2.5 মাস আগে। আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, উনি আওয়ামী লীগের নেত্রী, আহ্বায়িকা। উনাকে কেন্দ্র করিয়া সারা বাংলাদেশে রাজনীতির আস্তে আস্তে জাল বিস্তার করা শুরু করল। সাহসিকতার সঙ্গে উনি আগালেন, এটা অকল্পনীয় সাহসিকতা। উনি প্রথম যে মিটিংটা করলেন, সেই মিটিংটা করলেন উনি বরিশালে, অশ্বিনী কুমার হলে উনার কাউন্সিল মিটিং। বরিশালে আওয়ামী লীগ বলতে তেমন তখন কেউ নাই, ছাত্রলীগ আর কিছু নতুন আওয়ামী লীগ। সাহসিকতার সঙ্গে গিয়ে এসে অশ্বিনী কুমার হলে মিটিং দিল। সারা শহরে 144 ধারা জারি করা হলো, জোহরা তাজউদ্দিনকে লঞ্চ ঘাট থেকে উঠতে দেওয়া হলো না, স্টিমার ঘাট থেকে বরিশালে উঠতে দেওয়া হলো না। তার প্রথম মিটিং ঢাকার বাইরে। সেই মিটিংয়ে তিনি বিকল্প একটা ঘাটে নৌকা লাগিয়ে 3 মাইলের উপরে মিছিল করে শত শত লোককে পিছনে নিয়ে তৎকালীন সময়ে উনি অশ্বিনী কুমার হলে আসলেন। পুলিশ বাধ্য হলো তাকে জায়গা দিতে, উনি সম্মেলন করে আসলেন, সেটাতে আমি ছিলাম। সালাউদ্দিন ইউসুফ নামে খুলনার একজন নেতা ছিল, তখন সাহসিকতার সঙ্গে জোহরা তাজউদ্দিনকে সঙ্গ দিয়েছে। আর অনেকেই ছিল, আমি নামগুলো না বললাম। সেই সৈয়দা জোহরা তাজউদ্দিন অকল্পনীয়ভাবে আমি বলবো, এইরকম সায়েন্টিফিক অর্গানাইজেশনাল পলিটিক্স এই বাংলাদেশে আওয়ামী লীগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। উনি একটা সচিবালয়ে বসিয়ে দিলেন উনার বাসায়, কারণ ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র জায়গা হলো 91 নম্বর নওয়াবপুর। ফজলুল করিম সাহেব একটা অফিস দিলেন। ফজলুল করিম সাহেব বাংলাদেশের খুব বড় লোক, তিনি একটা অফিস দিলেন, 3 তলা অফিস দিলেন, যে আপনি বিকালবেলা এসে বসবেন আর অন্য সব কাজ বাসায় থেকে করবেন, বাইরে যাওয়ার সময় আপনি সবাইকে সাথে নিয়ে যাবেন। সেই সৈয়দা জোহরা তাজউদ্দিন আমরা কল্পনাও করি নাই। আমার কাছে এখনো মনে হয়, অবিশ্বাস্য মনে হয়, সেই মহিষী মহিলা এই অন্ধকার যুগে 91 নওয়াবপুর রোডের অফিসে গিয়া প্রতিদিন বিকালবেলা 5টা থেকে রাত্র 8টা পর্যন্ত 3 তলার সিঁড়ি বেয়ে উঠে অফিসে বসতেন। শত শত নেতাকর্মী, কেউ প্রকাশ্যে কেউ গোপনে যেত, উনি সবাইকে নির্দেশ দিতেন কখন কিভাবে কি করতে হবে। আর আমাদেরকে ছাত্রলীগকে উনি বলতেন, তোমাদের কাজ হলো নতুন নতুন লোক ধরে আনা, যাদের গা পরিষ্কার, যারা আওয়ামী লীগের ক্ষমতার আমলে যারা দুর্নীতি করে না, এই এখনকার যে অবস্থা সেই কথাটা বলছি আপনাকে, যাদের গায়ে ময়লা লাগে নাই, সাহসী লোক, মুক্তিযুদ্ধের লোক, তাদেরকে ধরে এনো। জোহরা তাজউদ্দিন একমাত্র আওয়ামী লীগের নেত্রী, সভানেত্রী বা আহ্বায়িকা যাই বলেন, বাংলাদেশের 64টি জেলায় এবং প্রায় প্রতিটি থানায়, প্রায় আমি বলবো প্রতিটি থানায় উনি চেষ্টা করেছেন মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য। উনি যে বক্তৃতা করতেন, উনার আগে আমি বক্তৃতা করতাম। আমার নিজের গুণগান গায়ে লাভ নাই, সবাই বলে আমি নাকি ছাত্রনেতা হিসাবে বাংলাদেশে মোটামুটি ভালো বক্তৃতা করতাম। আমি 1 ঘন্টা বক্তৃতা করার পরে তারপরে জনাব সৈয়দা জোহরা তাজউদ্দিন বক্তৃতা করতে উঠতেন। তার বক্তৃতা শোনার জন্য
নীরবে নিবৃতে পিন অফ সাইলেন্স যাকে বলা হয়, হাজার হাজার মানুষ, আওয়ামী লীগ বিএনপি নাই, যে কোনো মানুষ, যে কোনো দলের মানুষ তাজউদ্দিন আহমদের স্ত্রী কি বলতে চায় বাংলাদেশ, সেই কথা শোনার জন্য আসতো। বক্তৃতার দেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস তিনি বলতেন মুক্তিযুদ্ধে। তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতেন, মানুষকে কাঁদাতেন, হাসাতেন, সাহস দিতেন এবং উপসংহারে বলতেন, আমি কেন আজকে সাদা শাড়ি পরে বিধবার বেশে আপনাদের সামনে এসে হাজির হয়েছে? আমার তো এই বয়সে বিধবা হওয়ার কথা ছিল না। কে পরালা আমাকে সাদা কাপড়ের থান? আপনারা কি এর বিচার করবেন না? এই আকুতিটা যখন জানাইতো, শত শত হাজার হাজার জনসভার হাজার হাজার মানুষ, কর্মী সভার শত শত কর্মী কেঁদে কেঁদে সাগর করত। সেই জহুর তাজউদ্দিনের সাহসে, আবেগে, তার জ্ঞান দীপ্ত বক্তব্যে সারা বাংলাদেশ উজ্জীবিত হলো এবং নতুন একটা আওয়ামী লীগ, কেউ বলে আসমান থেকে, কেউ বলে মাটি ফুঁড়ে জন্মগ্রহণ করলো নতুন আওয়ামী লীগ, যার নেত্রীর নাম হলো সৈয়দা জহুরা তাজউদ্দিন। সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ এমনভাবে দাঁড়িয়ে গেল, অবাক হলো যে একজন মহিলা কি করে এক বছরের মধ্যে সারা দেশে একটা সংগঠনকে এইভাবে পুনর্জীবিত করতে পারে, যে সংগঠনের মূল নেতাকে হত্যা করা হয়েছে, জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী এখনো জেলখানায় আছে। সৈয়দা জহুরা তাজউদ্দিন একজন মহিলা ঘরের বধূ হয়ে কিভাবে একটা দল সৃষ্টি করতে পারে? ওনার মতো একজন ভদ্র মহিলা, আমার গ্রামের বাড়ি, যেইখানে যাইতে তখন ঢাকা থেকে 36 ঘন্টা সময় লাগতো, সেই আমার গ্রামের বাড়িতে পর্যন্ত বক্তৃতা করতে গেছে। আমার থানার নাম ইটনা, গ্রামের নাম জয়সিদ্ধি, হাওয়ার এলাকা, কোনো রাস্তা নাই, ঘাট নাই, নৌকায় চড়ে গেছেন, 3 মাইল হাইটে গেছে, 3 মাইল। চৈত্র মাসের রোদ, 9ই এপ্রিল ছিল দিনটা। সেই সৈয়দা জহুরা তাজউদ্দিন দলটাকে যখন একদম একদম বারুদের স্তূপে পরিণত করলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সমস্ত কলেজে ফজলুর রহমানের নেতৃত্বে আমি যেখানে যে কলেজে, আমি চ্যালেঞ্জ করলাম, এখনো আমার কমিটির চেয়ে ব্রিলিয়েন্ট কমিটি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠনের হয় নাই। সেই ছাত্রলীগ সারা বাংলাদেশ সমস্ত কলেজে ছাত্র সংসদ দখল করলো। সব কিছু যখন হয়ে গেল, সরকার যখন মনে করলো যে জহুরা তাজউদ্দিন যদি নেতৃত্বে থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুততমভাবে দেশের ক্ষমতায় আসবে, তখন আস্তে আস্তে দেখা গেল সেই সব নেতারা, পরাজিত নেতারা, 75-এর 15 আগস্টের পরে যারা মুখ লুকিয়ে বেঁচেছিল, সেই সব নেতারা, যারা জীবন বাঁচানোর জন্য গিয়ে সারেন্ডার করেছিল, সেই সব নেতারা সব বেরিয়ে আসলো এবং এক পর্যায়ে বেরিয়ে আসলো আমাদের পরবর্তী সময়ের মূল নেতা, তার নাম জনাব আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক আসলেন জানুয়ারি মাসের 9 তারিখে বের হয়ে আসলেন, এসেই তিনি ছাত্রলীগের সম্মেলনের ডেট দিলেন 15ই ফেব্রুয়ারি 1978 সাল। আমরা বুঝলাম না, সবাই মিলে ডেট করলাম, সারা দেশ সম্মেলন, 3 দিন কাউন্সিল, সমস্ত কাউন্সিল হইল ফজলুর রহমান প্রেসিডেন্ট, ক্ষম জাহাঙ্গীর সেক্রেটারি, সারা দেশ উত্তাল। কিন্তু চক্রান্ত করে আমাকেও প্রেসিডেন্ট করা হলো না, জাহাঙ্গীরকেও সেক্রেটারি করা হলো না। প্রেসিডেন্ট করা হলো কোথার থেকে, কোনো বায়দুল কাদের, মায়ে চিনে না, বাপে চিনে না, একটা লোকে চিনে না, তার নামটাকে মালেক উকিলের কথায় প্রেসিডেন্ট করলো। আর রাজ্জাক সাহেব নিজের পকেট থেকে সুন্নু নামে একজন লোককে বাই করলো, কাদের সুন্নু হইল। কেউ কমিটি মানল না এবং তার দলও চালাইতে পারলো না সেইভাবে। কিন্তু ঘটনা যেটা ঘটার সেটা গইটা গেল, আমাকে বাদ দিল রাজ্জাক সাহেব, আমাকে বা মালেক উকিলরা আমাকে বাদ দেওয়ার জন্য না, তাদের লক্ষ্য হইল জহুরা তাজউদ্দিনকে আওয়ামী লীগ যে সভাপতি না হইতে পারে সেইখান থেকে তাকে বাদ দিতে হবে, এবং বাদ দিতে হলে প্রথমে ছাত্রলীগে আঘাত করতে হবে, যে ছাত্রলীগে জহুরা তাজউদ্দিনের প্রথম সন্তানের নাম হলো ফজলুর রহমান। ফজলুর রহমানকে প্রথম বাদ দিতে হবে, কারণ ফজলুর রহমান যদি ছাত্রলীগের প্রেসিডেন্ট হয় তাহলে সম্মেলনে জহুরা তাজউদ্দিনকে বাদ দেওয়া যাবে না। সেই চক্রান্তের মূল হিসাবে আমাকে বাদ দেওয়া, ক্ষম জাহাঙ্গীরকে বাদ দেওয়া, জহুরা তাজউদ্দিনের সাথে যারা কাজ করছে
সবগুলা লোককে পিছনে ফেলায় দিল রাজ্জাক সাহেব এবং মালেক উকিল সাহেব আগেই। ছাত্ররা কেউ মানল না। তারপরে সম্মেলন হইল, 3 দিন পর্যন্ত সম্মেলনে শুধু স্লোগান হইল, জোহরা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাঝে মধ্যে জোহরা রাজ্জাক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কিন্তু রাজ্জাক সাহেব মনে করলো জোহরা তাজউদ্দিনকে প্রেসিডেন্ট নিয়ে যদি আমি সেক্রেটারি হই, আমি রাজ্জাক সাহেবকে শ্রদ্ধা করেই বলছি, অনেক অপমানে অবহেলায় তিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত দেখ, উনি শাস্তি পাইছেন তার এই ভুল রাজনীতির। সে রাজ্জাক সাহেব মনে করলো জোহরা তাজউদ্দিন যদি প্রেসিডেন্ট হয়, আমি যদি জেনারেল সেক্রেটারি হই, তাইলে আমি 2 নম্বর হয়ে যাব। 1 নম্বর হবে জোহরা তাজউদ্দিন। কাজে আমার মাথার উপরে জোহরা তাজউদ্দিনকে রাখা যাবে না, এমন একজনকে রাখতে হবে আমি ইয়েস বললে ইয়েস বলে, নো বললে নো বলে। এবং সেই লোকটার নাম হইল জনাব আব্দুল মালেক উকিল। সেই আব্দুল মালেক উকিলকে প্রেসিডেন্ট করলো, কাউন্সিলে যাইতে পারলো না রাজ্জাক সাহেব। খালি জো আ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা লাফায়ে পড়লো স্টেজের উপরে। রাজ্জাক সাহেবরা সব পালায় গেল, মালেক উকিলরা সেন্সলেস হয়ে গেল। কথাগুলো খুব বোঝার চেষ্টা করবে। জোহরা তাজউদ্দিনের নাম নাই, এটা কেউ কল্পনাও করতে পারে না যে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে না। পরে দেখা গেল একদিন পরে পত্রিকাতে দিয়ে দিল আব্দুল মালেক উকিল প্রেসিডেন্ট, আব্দুর রাজ্জাক জেনারেল সেক্রেটারি। সেদিন ইচ্ছা করলে তিনি দলকে ভেঙে রাজ্জাক সাহেবদেরকে বের করে দিয়ে রাজনীতি করতে পারতেন। কিন্তু আমরা জোহরা তাজউদ্দিনকে বারবার অনুরোধ করা সত্ত্বেও বললেন, ফজলু, আমি আওয়ামী লীগকে আমি গড়ছি, সেই আওয়ামী লীগকে আমি ভাঙতে পারবো না। সন্তানের হাতে মায়ের বিভাজন না হওয়াই উচিত, মায়ের হাতে সন্তানের বিভাজন না হওয়াই উচিত, ধ্বংস না হওয়াই উচিত। তিনি আর ব্যতিক্রম পথে গেলেন না। মালেক উকিল প্রেসিডেন্ট হলেন, আব্দুর রাজ্জাক সেক্রেটারি হলেন। জরাগ্রস্ত ধারায় আওয়ামী লীগ চলতে থাকলো। সেই জরাগ্রস্ত ধারার পরিণতি হইল 81 সম্মেলনও মালেক উকিলও হইতে পারল না, আব্দুস সামাদ আজাদও হইতে পারল না, ডক্টর কামাল হোসেনও কেউ হইতে পারল না। ওই রাজ্জাক সাহেব আবার চক্রান্ত করে শেখ হাসিনাকে প্রেসিডেন্ট প্রস্তাব করল। এটা অনেকেই জানে না। অনেকে বলে ডক্টর কামাল হোসেন হাসিনাকে আনছে, না, শেখ হাসিনা আনছে। 1 নম্বর রাজ্জাক সাহেব, 2 নম্বর সাজেদা চৌধুরী, 3 নম্বর মোহাম্মদ হানিফ, 4 নম্বর সাজেদা চৌধুরীর হাজবেন্ড আকবর সাহেব, এইরকম আরও কিছু লোক, ডাক্তার মালেক, এইরকম একটা চক্র রাজ্জাক সাহেবরে বুঝাইল, এই রাজ্জাক, তুমি যদি সেক্রেটারি থাকো, তোমার মাথার উপরে কেউ থাকার দরকার নাই, তুমি হাসিনারে রাখিয়া দাও, সে জীবনে বাংলাদেশে আসবে না। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনারা। প্রেসিডেন্ট যদি বাংলাদেশে না আসে, তুমি জেনারেল সেক্রেটারি, তুমি হইবা একমাত্র নেতা। এই চক্রান্তে পড়িয়া রাজ্জাক সাহেব সামাদ সাহেবকে ক্যান্ডিডেট করছিল, আব্দুস সামাদ আজাদকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, রাজ্জাক সাহেব সেক্রেটারি। ওই দিকটা তুফাইল আহমদ সাহেব আবার এক খেলা খেলো, জোহরা তাজউদ্দিন প্রেসিডেন্ট, তুফাইল আহমদ সেক্রেটারি। কিন্তু জোহরা তাজউদ্দিন বারবারই বলছে এই চক্রান্তের মধ্যে আমি যাব না। শেষ পর্যন্ত সামাদ সাহেবরেও ফাঁকি দিয়া রাজ্জাক সাহেব কাউন্সিল বাদ দিয়ে এসে সাবজেক্ট কমিটিতে বসে হঠাৎ রাজ্জাক সাহেব বলল, আমি কোনো গন্ডগোলে যাইতে চাই না, আমি একটা প্রস্তাব করি, নিজেই পার্টির জেনারেল। কি প্রস্তাব? আমি চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়ে আসুক। সমস্ত হাউস নিশ্চুপ, কারো মনে এই কথাও নাই যে হাসিনা প্রেসিডেন্ট হয়ে আসবে। সঙ্গে সঙ্গে হাসিনার বাড়ি গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জের প্রেসিডেন্টের নাম হইল কামরুল ইসলাম রইস। বিখ্যাত ব্যক্তি ছিল, এগুলোর নামও কেউ হনার মনে করে না। দুঃসময়ের বিখ্যাত ব্যক্তি, গোপালগঞ্জের দীর্ঘদিনের কামরুল ইসলাম রইস লাফ মারে বলল, রাজ্জাক ভাই, আপনি যে বেইমানি করলেন, সেই বেইমানিটা কিন্তু মীর জাফরকে হার মানাইল। গোপালগঞ্জের প্রেসিডেন্ট বলতেছে হাসিনাকে প্রেসিডেন্ট করার পরে। এসব ইতিহাস। আমরা সবাই স্লোগান দিলাম, রাজতন্ত্র মানি না, পরিবারতন্ত্র মানি না, ছাত্রলীগ সব স্লোগান দিলাম, কিন্তু কিছুতে কিছুই হইল না। রাজ্জাক সাহেব আমাদেরকে, রাজ্জাক সাহেবের বাসায় আমরা গেলাম না, আমরা তাকে অভিনন্দনও জানাইলাম না। কিন্তু পরবর্তী সময়ে রাজ্জাক সাহেব আমাদেরকে বুঝাইতে বাধ্য করলো যে হাসিনা যেহেতু আসবে না, আমরাই চালাবো, আমাদের গ্রুপ আমার নেতৃত্বে চলবে, তোরা আমার সাথে থাক। কিন্তু রাজ্জাক সাহেবের সেই খেলা বন্ডুল হলো। মার্চ মাসে শেখ হাসিনা প্রেসিডেন্ট হলো, 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে আসলো। এর কারণ হলো
তখন অলরেডি ইন্দিরা গান্ধী আবার দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়ে এসেছেন। ইন্দিরা গান্ধীর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং ইন্দিরা গান্ধীর আদরে আপ্যায়নে শেখ হাসিনা এবং তার স্বামী তারা থাকতেন দিল্লিতে। ইন্দিরা গান্ধী জিয়াউর রহমানকে ফোর্স করলেন অথবা অনুরোধ করলেন, আমি যাই বলি যে শেখ হাসিনা দেশে যাবে, আপনি তাকে আশ্রয় দিতে হবে। এগুলো আমি সুস্পষ্টভাবে আমি লেখাপড়া করে কথাগুলো বলতেছি। এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মাত্র প্রেসিডেন্ট হওয়ার 1.5 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে এসে পড়লেন। আর শেখ হাসিনা দেশে আসার পরে তখন রাজ্জাক সাহেব, ওই যে রাজ্জাক তুমি এগিয়ে চলো, এই স্লোগানটা বন্ধ হয়ে গেল। তখন স্লোগান দেওয়া শুরু হইল, হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নতুন নতুন যে আওয়ামী লীগ, হাইব্রিড আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আবার শেখ হাসিনার পিছনে জড়ো হইল। রাজ্জাক সাহেব মাইনরিটি হইল, আমারে হাতে দিয়ে খান্দা খান্দা হইল আমার সিদ্ধা আমারে। আর বাহালুল মজুদ চুন্নু এখনো জীবিত আছে, তাকে জিজ্ঞাসা করলে পাবে না। রাজ্জাক সাহেব একটা চাইনিজ হোটেলে আমাদেরকে ডাইকা বলল চুপে চাপে, 3 জনে স্যুপ খাইলাম বৈশা, আর উনি চোখের পানি ফালাইয়া বলল আমার সিদ্ধান্তে ভুল হয়ে গেছে, আমার ভাগ্যে ডাকাতি হয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝছেন? তখন থেকে রাজ্জাক সাহেব কিন্তু পিছনে পড়ে গেল, হাসিনার সামনে আসলো, কিন্তু আমাদের স্লোগান কিন্তু থামলো না। এর 13 দিনের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মৃত্যুবরণ করলেন বা শহীদ হলেন, বা ওনাকে হত্যা করা হলো চট্টগ্রামের সার্কিট হাউস ময়দানে। তারপরে রাজনীতির অনেক বিড়ম্বনা। এরপর থেকে জহুরা তাজউদ্দিনের সঙ্গে যখন যেখানে গিয়েছি, যখন যেভাবে দেখেছি, উনি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শেখ হাসিনা প্রেসিডেন্ট, জহুরা তাজউদ্দিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। খুব মাঠে ময়দানে যাইতেন না, মনের দুঃখে কষ্টে। ওই যে কোনো মতে আছে পরানো ধরিয়া, রবীন্দ্রসঙ্গীতের মতো জহুরা তাজউদ্দিন কোনো মতে ছিলেন পরানো ধরিয়া। মাঝে মধ্যে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আসতেন। সেই মিটিংয়ের একটা কথা আমার মনে আছে। একটা মিটিং, আমি তখন সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছি এবং খুব প্রমিনেন্টলি কিছু বক্তৃতা করার সুযোগ আছে আমার, তা ছিল না, কারণ আমি ছিলাম 3য় সারির সেন্ট্রাল কমিটির মেম্বার। আমার আগে যারা ছিলেন, শেখ হাসিনা তো ছিলেনই, সৈয়দা জহুরা তাজউদ্দিন, আব্দুস সামাদ আজাদ, মালেক উকিল, তারপরে আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, তুফায়েরা, সবই আমাদের সিনিয়র, আমাদের সেলিউট পাওয়ার মতো ব্যক্তি। আমরা যারা ছিলাম, আমি ফজলুর রহমান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, মুকুল বোস, সুলতান মনসুর, আমরা যারা সেন্ট্রাল কমিটি জুনিয়র পিছনে বসতাম। একদিন ঘটনা ঘটল, আমি তখন রামপুরের এক পশ্চিম হাজিপাড়া এক বাসায় থাকতাম, গরিব মানুষের মতো। আমার স্ত্রী ছিল। 3টা পত্রিকা যাইত সকালবেলা। ভোরের কাগজ নামে একটা পত্রিকা ছিল, আপনার কি নামটা জানেন? ভোরের কাগজ এবং আজকের কাগজ, 2টা। আজকের কাগজ ভাঙেই ভোরের কাগজ হয়েছিল। এই কাগজে ঘুম থেকে উঠে একটা ছবি দেখলাম। সেই ছবিটা কি? মধ্যে শেখ হাসিনা, ডাইনে সালাউদ্দিন কাদের চৌধুরী, বামে জামাতের নেতা নিজামী, সম্ভবত এটাই ঠিক আছে। জাতীয় পার্টি নেতা মওদুদ আহমদ, তখনও মওদুদ আহমদ বিএনপিতে আসে নাই, এরশাদের সাথেই আছে। এইটা আমি বলতেছি আপনাকে 93 সনের কথা। আমি শেষ জহুরা তাজউদ্দিনের আমি কথাটা বলি, কারণ আমি 96 সনে আওয়ামী লীগ সাইডে আসছি। এইরকম লোকজন। শেখ হাসিনার বক্তব্যটা হইল, এখন থেকে ঘরে বাইরে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি মিলে আমরা একসাথে সংগ্রাম করব। তখন তিনি পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী 91 সনে, এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা আন্দোলন করব। ডাইনে সালাউদ্দিন কাদের চৌধুরী, বামে নিজামী, দুইজনই তার আমলে ডাইনে সালাউদ্দিন কাদের চৌধুরী, বামে নিজামী, দুইজনই তার আমলে ফাঁসি হয়েছে কিন্তু পরবর্তী সময়। এবং এক রেখা রেখে আমার স্ত্রীকে আমি বললাম, উনি বসা আছেন জানে, আমি বললাম রেখা আওয়ামী লীগ আর করা যাবে না।
যে আওয়ামী লীগের সভানেত্রী ডান পাশে সালাউদ্দিন কাদের চৌধুরী, বাম পাশে নিজামী থেকে একসাথে আন্দোলন করতে চায়, আমি রাজনীতি করব। আমার ভাগ্য ভালো কি খারাপ জানি না, একদিন পরেই সেন্ট্রাল কমিটি মিটিং ডাকা হলো। ওইটা তিনি বললেন পার্লামেন্টারি পার্টির সভায়, বিরোধী দলের পার্লামেন্টারি পার্টির সভায়, কিন্তু আওয়ামী লীগ থেকে এন্ডোর্স করার জন্য উনি সেন্ট্রাল কমিটির মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে তখন 61 জন সেন্ট্রাল কমিটির মেম্বার, আমি একজন ক্ষুদ্র মেম্বার, 61 জনের একজন। যে শেখ হাসিনা প্রেসিডেন্ট জনাব জিল্লুর রহমান জেনারেল সেক্রেটারি, উনি মিটিংয়ে বসে উনি কিন্তু খুব করতেন, রসিকতা করতেন, ফুর্তি ফার্তা করতেন, হালকা মেজাজ দেখাইতেন, বাপ শব্দে মস্করা করতেন। শেখ হাসিনা বসে বলতেছে, আমার তো তেমন সময় নেই, আপনাদেরকে যে আমি ডাইকে আনছি, আমার কথা হলে এই সেক্রেটারি সাহেব পড়ে দেন তো আমার এজেন্ডাটা কি। এইভাবে এখানে কিন্তু সব বসা আছে, তার বাপের সাথী যারা পলিটিশিয়ান। সৈয়দা জহুরা তাজউদ্দিনের কথা বাদই দিলাম, এখানে মালেক উকিল সাহেব আছেন, সামাদ আজাদ সাহেব আছেন, মান্নান সাহেব আছেন, মুমেন সাহেব আছেন, সব আছেন। কিন্তু উনি এইভাবে সেক্রেটারি সাহেব মানে জিল্লুর রহমান সাহেব কইতেছেন, এজেন্ডাটা কয়ে দেন তো। জিল্লুর রহমান সাহেব উঠেই বলছে, আমি আমার এজেন্ডাটা বলতেছি। কি এজেন্ডা? আমরা গড়ে বাইরে জামাত ইসলাম, এনডিপি হইল সালাউদ্দিন কাদের চৌধুরীর দল, জাতীয় পার্টির সাথে একসাথে মিলে আমরা আন্দোলন করতে চাই, এবং আন্দোলন পরবর্তী সময় বিজয় আসলে নির্বাচনে আমরা একসাথে সরকার গঠন করতে চাই। এই একটা এজেন্ডার উপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা হবে। হ্যাঁ বলেন বলেন, আপনারা কে কি বলবেন? আমি তো কালকে বলে দিছি যে আমি তাদের সাথে একসাথে আন্দোলন করব। আপনারা কেউ বলবেন না কথা, সব চুপ, কেউ বলবেন না, তাইলে তো বোঝা গেল নীরবতা সম্মতির লক্ষণ। আপনারা কেউ যদি কথা না বলেন, বলার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে এই প্রথম উঠে দাঁড়াই না। আমি বললাম না, আমার কথা আছে, এগুলো আমি আমার বইয়ে লিখে যাচ্ছি। আপনার আবার কথা আছে, কি কথা আছে? কেউ কথা বলে না, আমাকে আমার কথা হলো। আমি এই আন্দোলনের যে কম্বিনেশন, আপনি পলিটিক্যাল কম্বিনেশন দেখাচ্ছেন, এই কম্বিনেশন আমি রাজনীতি করতে চাই না। কারণ আমি এই ধরনের রাজনৈতিক কম্বিনেশন নিয়ে ক্ষমতায় দূরের কথা, আমি ব্যস্ত যেতে চাই না। সেই একমত নই বলে 1964 সনের 24শে আগস্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি কিশোরগঞ্জে রংমহল সিনেমা হলে দেখছিলাম, সেই সাদা হাওয়াই শার্ট পরা শেখ মুজিবুর রহমান, ব্যাক ব্রাশ করা লম্বা চুলের শেখ মুজিবুর রহমান, লম্বা শেখ মুজিবুর রহমান, যিনি আমাকে বাঙালি বাংলাদেশ বলতে শিখাইছিল, সেই শেখ মুজিবুর রহমানের 64 সন থেকে ধরে সমস্ত কথা বলে কোথায় আমি বঙ্গবন্ধুকে 1964 সনে রংমহল সিনেমা হলে দেখছিলাম। পরবর্তী সময়ে কিভাবে আমি আস্তে আস্তে ছাত্রলীগে আসলাম, ছাত্রলীগে আসতে কীভাবে 69-এর গণ অভ্যুত্থানে কিশোরগঞ্জের নেতৃত্ব দিলাম, মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম, বিএলএফের কি করছি সমস্ত কথা। 15ই আগস্টের পরে কিভাবে জীবন যৌবন সব শেষ করে গুলির মুখে দাঁড়ায় জেলখানায় গিয়া ডিজিএফআই ক্যাম্পে নিয়ে গিয়েছিল, 33 দিন চোখ বান্ধে রাখছিল ডিজিএফআই ক্যাম্পে, এই ফজলুর রহমান। সব কইলাম। এত কিছুর পরেও যখন আমি যাইতাম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি হিসেবে মানুষকে জিজ্ঞাসা করতাম, তখন সবাই আমি বলতাম সাম্প্রদায়িক শক্তি এবং সাপ যদি একসাথে দেখো, প্রথমে সাম্প্রদায়িক শক্তি সম্পর্কে তুমি সাবধান হবে, তারপরে সাপটিকে মারবে। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যখন আপনি ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় যেতে চান, আমাকে মাফ করবেন সভানেত্রী, আমার নামটা আপনি নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রাখবেন। ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ার সময় মাতৃরূপী জহুরা তাজউদ্দিন উঠলেন, উঠে বললেন আমার কিছু কথা আছে, ফজলু বসো। আমি বসলাম, আমি বেরোলাম না। উনি 40 মিনিট সময় বঙ্গবন্ধুকে কি, তার রাজনীতি, তাজউদ্দিন আহমদকে, আওয়ামী লীগ কীভাবে তিনি 75-এর 15ই আগস্টের পরে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন, কোনো সময় চিৎকার করে, কোনো সময় আবেগপ্রবণভাবে, কোনো সময় কেঁদে কেঁদে বক্তৃতা করলেন। তুমি সেই আওয়ামী লীগকে শেষ করে দিতে চাও, জামাত শিবির আর সাম্প্রদায়িক শক্তির হাতে তুমি আওয়ামী লীগকে তুলে দিতে চাও শুধু তোমার ক্ষমতার জন্য। তোমাকে আমি ঘৃণা করি শেখ হাসিনা, তোমাকে আমি ঘৃণা করি, এখনো তুমি এটা প্রত্যাহার করো, তা না হলে তোমার সাথে রাজনীতি করা আমাদের বড় সংকটের ব্যাপার হয়ে দাঁড়াবে। এমন কঠিন বক্তৃতা করলো, সমস্ত হাউস নিশ্চুপ, কেউ কোনো কথা বলল না। তারপরও শেখ হাসিনা বলল, দুইজনের কথায় তো আর আমি এটা বিরোধ থাকতে পারি না। এরপরে জনাব আব্দুর রাজ্জাক উঠে দাঁড়িয়ে বলল, আমিও সৈয়দা জহুরা তাজউদ্দিনের এই কথার সঙ্গে একমত।
এটাই ইতিহাসের মূল শিক্ষা। তখন রাজ্জাক সাহেব বাকশাল কইরা আবার আওয়ামী লীগে জয়েন করছে প্রেসিডিয়াম মেম্বার হয়ে। আরো বোধহয় দুই একজন, হ্যাঁ, কাদের সিদ্দিকী বীরুত্তম, উনিও জহুরা তাজউদ্দিনকে সমর্থন করলেন। কিন্তু এতে কোনো লাভ হলো না, প্রস্তাব পাস হলো, আমরা ওয়াকআউট করলাম। সেই জহুরা তাজউদ্দিন, তার সেই বক্তৃতা এখনো আমার কানে বাজে। পরবর্তী সময়ে আমার সাথে খুব কম দেখা হয়েছে, কারণ আমি ৯৬ সনের পরে আর আওয়ামী লীগ করতে পারিনি। ৯৬ পরে ওনার সঙ্গে আমার খুব কম দেখা হয়েছে। উনি অনেক নীরবে নিবৃতে, উনি অপমানে অবহেলায় উনি মৃত্যুবরণ করেছেন। অ্যাটলিস্ট অন্তত রাজনীতিতে আমি সেটা বলব, ওনার প্রাপ্যটা উনি পান নাই। ওনাকে উপহাস করার জন্য এক সময় তার কাপাসা সিট বাদ দিয়ে তাকে মেহেরপুরে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া। সম্ভবত ৯১ অথবা ৯৬ মেহেরপুরে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হল, এবং কাপাসিয়া থেকে কমিউনিস্ট পার্টির একজন লোককে নমিনেশন দেওয়া, ওনাকে অপমান করার জন্য। শুধু অপমান, জহুরা তাজউদ্দিনকেও নমিনেশন দেওয়া হইল না তার এলাকাতে, নমিনেশন দিল নিয়ে মেহেরপুর। শেখ হাসিনা সবসময় শঙ্কায় ছিল। এখানে দুইটা ঘটনা আছে আমি আমার ভাবে দেখি। এক নম্বর ঘটনা হলো, শেখ হাসিনার চেয়ে জহুরা তাজউদ্দিনের ব্যক্তিত্ব অনেক বেশি ছিল, তার অ্যাট্রাকশন, রাজনৈতিক অ্যাট্রাকশন মানুষের উপরে অনেক বেশি ছিল। 15ই আগস্টের পরবর্তী কর্মীরা জহুরা তাজউদ্দিনকে আমি বলতাম তো মাতৃরূপী মহিলা, নতুন জন্ম দিছে আওয়ামী লীগ। এই শঙ্কাটা সবসময় শেখ হাসিনার মধ্যে ছিল যে জহুরা তাজউদ্দিনের নেতৃত্বে হয়তো বা আমার বিরুদ্ধে কোনো কিছু দাঁড়ায় দিতে পারে, কাজে তাকে সবসময়ই অবহেলায়, অনাদরে এবং তাকে নীরবে নিবৃত্তে পিছনে রেখে দিতে হবে। এটা সবসময় তার মধ্যে একটা খুব সচেতনভাবে এই কাজটা শেখ হাসিনা করছে, জহুরা তাজউদ্দিন যাতে সামনে না আসতে পারে। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো তাজউদ্দিন সাহেবের ইমেজ। বঙ্গবন্ধু অবশ্যই স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা, অনেকে বলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতা, না, বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা। পাকিস্তানের 23 বছরের মধ্যে উনি 12 বছর জেলে ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। উনি তাজউদ্দিন আহমদের চেয়ে অনেক জনপ্রিয় নেতা ছিলেন, এই ব্যাপারে কোনো, অনেক বড় নেতা ছিলেন। তাজউদ্দিন আহমদ উনাকে মুজিব ভাই ডাকতো, এতেও কোনো সন্দেহ নেই। উনি অনেক বড় জাতীয় নেতা, ওনার নামে এই যুদ্ধটার নামে হয়েছে, কিন্তু কামটা করছে তাজউদ্দিন আহমদ। যদি বলেন প্রম্পট করছে, অভিনয় করছে তাজউদ্দিন আহমদ, এটাই সত্য। মুক্তিযুদ্ধের 9 মাস তাজউদ্দিন, মুক্তিযুদ্ধের নেতার নাম হলো, ডাইরেক্ট নেতার নাম হলো তাজউদ্দিন, ইনডাইরেক্ট মূল নেতার নাম হলো শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব। এটা যারা না বুঝে, এটা যারা আমাকে চ্যালেঞ্জ করতে চায়, আমি তাদের চ্যালেঞ্জের সামনাসামনি হতে রাজি আছি। কারণ আমি দেখেছি, তখনও দেখেছি, 9 মাস দেখছি। আমি খুব সচেতন কর্মী ছিলাম, আমি বাচ্চা মানুষ ছিলাম না। মুক্তিযুদ্ধের সময় আমি MA ফাইনাল ইয়ারে পড়তাম, এবং একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হইয়া, 11 দফা আন্দোলনের কনভেনার হইয়া, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের নেতা হইয়া, 116 নম্বর ইকবাল হল, শাহজাহান সিরামের যে রুমমেট হইয়া MA ফাইনালের পড়ার সময় আমি দেরাদুন টেন্ডোয়াতি ট্রেনিং করার জন্য গেছি। মুক্তিযুদ্ধে কমান্ডার হিসাবে ঢুকছি, 1200 মুক্তিযোদ্ধা পরিচালনা করছি, আমি তাদের কমান্ডার ছিলাম। কাজে আমি সমস্ত ব্যাপারটা লক্ষ্য করছি, মুজিবনগর সরকার কি নির্দেশ দেয়, কে মুজিবনগরের সরকারের কাজ করে। এই 3 দিন পরে পরে একটা পত্রিকা আসতো, পত্রিকাটার নাম হতো জয় বাংলা। একটা পত্রিকা আসতো, আমি খুব কষ্টে যুদ্ধ থেকে ফিরে এই পত্রিকাটা দেখতাম, আগের পত্রিকা। সেইখানে দেখা যাইতো একটা মাত্র শার্ট পরে, মাথায় একটা টুপি দিয়ে, টুপি মানে হেড দিয়ে, একই কাপড়ে কি করে একজন মানুষ, বয়স যার মাত্র 46 বছর, আজকে বললে বলা যায় যুবক, তখন তাজউদ্দিন আহমদকে যুবক বলতো না কেউ। 1925 সনে জন্ম, 1971 সনে তাজউদ্দিন আহমদের বয়স হলো 46 বছর। সেই 46 বছরের একজন মানুষ সারা বিশ্বকে অবাক করে দিয়ে, কি বুদ্ধিমত্তার সঙ্গে, কি সাহসিকতার সঙ্গে, কি নিখুঁতভাবে
সমস্ত ষড়যন্ত্র, মুস্তাকদের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করিয়া, আমেরিকান সাম্রাজ্যবাদ, সিআইএর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে কিভাবে যুদ্ধ পরিচালনা করছে নিজের দলের ভিতরে এবং বাহিরে, দেশে এবং বিদেশে, তাজউদ্দিন আহমদ। তবে হ্যাঁ, এটা স্বীকার করতে হবে, সৈয়দ নজরুল ইসলাম তাকে বড় ভাইয়ের মতো একটা শেল্টার দিয়ে গেছে। শিলিগুড়িতে যখন তাজউদ্দিন আহমদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসে যে সে প্রধানমন্ত্রী থাকতে পারে না, সৈয়দ নজরুল ইসলাম একটা বক্তৃতা করল জুলাই মাসে। এমন একটা বক্তৃতা করলো যে বক্তৃতার কারণে সবাই এসে হাত জোর করে দাঁড়ায় বলল, আমরা তাজউদ্দিন আহমদই আমাদের নেতা, আপনি আমাদের নেতা। এই যে সৈয়দ নজরুলকে এই গুরুত্বটা দিতে হবে। উনি কিন্তু তাজউদ্দিন আহমদকে কোনো ডিস্টার্ব করেননি, উনিই তার বাইকে আগায় দিয়ে তুমি যাও। কাজে তাজউদ্দিন আহমদের যে নেতৃত্ব, নিখুঁত নেতৃত্ব মুক্তিযুদ্ধে, এটা অতুলনীয়। কিভাবে উনি ঘর থেকে বাইর হলো, কিভাবে নদী পার হয়ে গেল, কিভাবে সেই কেরানীগঞ্জের কলাতিয়া হইয়া আস্তে আস্তে ধীরে ধীরে আমিনুল ইসলামকে নিয়ে কিভাবে কুষ্টিয়া হইয়া চুয়াডাঙ্গা হইয়া বর্ডারে বসলো, সেখান থেকে কিভাবে ইন্ডিয়ান অফিসার আইসা তাদেরকে নিয়ে গেল, ইন্দিরা গান্ধীর সঙ্গে কিভাবে দেখা হলো, এই জিনিসগুলো তাজউদ্দিন আহমদ বাদে আর কারো পক্ষে সম্ভব ছিল বলে আমি মনে করি না। কাজে তাজউদ্দিন আহমদের যে একটা ইমেজ ছিল, সেই ইমেজটাকেও আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা মূর্খের মতো ভয় পাইছে। শেখ হাসিনার বাবা তাজউদ্দিন, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি মনে করলেই হয়তো বাবার ভাই তাজউদ্দিন আহমদ, তাইলে তার মধ্যে এই সংখ্যাটা থাকার কথা ছিল না। কিন্তু শেখ হাসিনা কোনোদিন তাজউদ্দিন আহমদকে বাবার ভাই চাচা হিসাবে গ্রহণ করতে পারে নাই বলে আজকে আমি যে বলি সবসময় যে আজকের আন্দোলন সংগ্রাম, এই শেখ হাসিনা, আপনার মতো একজন 3rd ডিভিশনে বিএ পাস করা মেয়ে ডুবে যাইবেন, এটা বাংলার গড়ে গড়ে অনেক হাসিনা আছে। এটা আমার দুঃখ নয়, দুঃখ হলো আপনি আপনার বাবাকে, মহান পিতাকে নিয়ে ডুববেন। আপনি সুদিনে দুর্দিনে, সুযোগে দুর্যোগে মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোত একটি নাম বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আপনি ডুববেন। ডুবছে কিনা বলেন আপনারা? শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একক নেতা নয়, নেতার সঙ্গে আরো কিছু নেতা থাকে, তার উপরে দাঁড়ায়। ওই যে জোকার যে সার্কাসের খেলা উপরে দেখায়, সবাই তাকেই হাততালি দেয়, কিন্তু যাদের কান্দের উপরে দাঁড়ায় জোকার খেলাটা দেখায়, সুরির খেলাটা, উনার কিন্তু মনে রাখা উচিত উনি কাদের কান্দের উপরে দাঁড়াইছিলেন। কিন্তু শেখ হাসিনা এটা বুঝতে পারে না যে বঙ্গবন্ধু অনেকের কান্দের উপরে দাঁড়ায় নেতা হয়েছিলেন, যারা তাকে কান্দের উপরে নিছিল। এই কারণে বঙ্গবন্ধু জোকারের খেলাটা দেখাইতে পারে। আপনি কি আমার কথাটা? সার্কাসের জোকার কিন্তু একা লাফায় খেলে না, কান্দে 7 জন মানুষ তাকে ধরে রাখে, তারপরে খেলে। এই ভীতির থেকে জহুরা তাজউদ্দিন যাতে নেতৃত্বে কোনো সময় না আসতে পারে, শেখ হাসিনা সবসময় সাবধান। আজকে কি হলো? সব গেল। আমি যে বলতাম আপনি মজিলা মজাইলা ওই যে সোনারি লঙ্কা, আমি শেখ হাসিনা সম্পর্কে এই কথাটা বলছি। রাবণ যখন সীতাকে হরণ করে নিল, সীতাকে উদ্ধার করার জন্য রাম যখন তার ভাই লক্ষ্মণ এবং হনুমানকে নিয়ে লঙ্কায় গেল, এবং রাবণের মা মন্দোদরী দেবী তখন বারবার বলতো, তুই যুদ্ধ করিস না, ওরা হলো দেবকুল, অসুরকুল, দেবকুলের সঙ্গে শেষ যুদ্ধে পারবে না, পরাজিত হবে। কিন্তু রাবণের মাকে, রাবণের মায়ের কথা রাবণ মানে নাই। সমস্ত শ্রীলঙ্কা পুরে ছারকার হলো। তখন কেঁদে কেঁদে বলেছিল রাবণের মা, আপনি মজিলা মজাইলা সোনারি লঙ্কা। শেখ হাসিনা নিজেও মজলো, সব কিছু মজায় গেল। অনেক কিছু এখন বাঙালি জাতিকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা কোনো সময় চায় নাই, এটা নিজের কতগুলো মানুষ তাদেরকে পরাজিত করার জন্য শেখ হাসিনা, আওয়ামী লীগের লিডার, তারা যাতে কিছুতেই পাশ করে না আসতে পারে, সেই কারণে শেখ হাসিনা নিজে অন্য দলকে এবং নিজের দলের মানুষকে স্বতন্ত্র দাঁড় করায় দিয়ে টাকা পয়সা পর্যন্ত দিচ্ছে। এর 1 নম্বর উদাহরণ হইল কাপাসিয়া। উনি জহুরা তাজউদ্দিনকে নমিনেশন না দিয়ে পারেন নাই, কিন্তু নিজের দলের ভিতর থেকে বা 8 দলীয় জোটের ভিতর থেকে আর একজন লোককে উনি টাকা পয়সা দিয়ে দাঁড় করাইছেন, এবং বিএনপির থেকে যিনি দাঁড়াইছেন তাকে সমস্ত সহযোগিতা তিনি করছেন, এটা আমি জানি। এবং আরেকজন হইল মেজর জেনারেল খলিলুর রহমান জামালপুরের। কিন্তু এই ফেল করাইতে গিয়ে 91 সনে
তার বিরোধীদেরকে ফেল করাতে গিয়ে সমস্ত দলকে উনি ফেল করে দিলেন এবং খালেদা জিয়া ক্ষমতায় চলে গেল। কথাটা কি বুঝতে পারছেন আপনি? অন্যের ক্ষতি করতে গিয়ে সমস্ত দলের ক্ষতি করলেন, ওনার শেষ পর্যন্ত নিজে আর কিছু হইতে পারলেন না, দলও শেষ হয়ে গেল। জোহরা তাজউদ্দিন কেন্দ্রিক ৭৫ পরবর্তী সময়ে উনি আওয়ামী লীগ আর আমরা যে ছাত্রলীগ করছি, এটা তো কথাটা আমি বলে গেলাম যে ওনার সময়ে সমস্ত কলেজ, সমস্ত ইউনিভার্সিটি আমাদের ছিল, এবং ফজলুর চুন্নু বা সারোয়ার ফজলু ছাত্রলীগে বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাভিত্তিক ছেলেরা ছিল, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে কে ফার্স্ট হয়েছে, সুপদ ঘোষ। রাজশাহী ইউনিভার্সিটিতে এসএসসিতে কে সেকেন্ড হয়েছে, আব্দুর রাজ্জাক, কালা রাজ্জাক পরে বলা হইতো। রাজশাহী ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট কে হয়েছে অনার্সে এবং এমএতে, সুপদ ঘোষ। চিটাগাঙ্গে কে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে পলিটিক্যাল সায়েন্সে, জমির চৌধুরী, চাকসুর জিএস। হ্যাঁ, ওই রাজশাহী ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কে, বজলুর রহমান সানা, বজলুর রহমান সানা পরে জাস্টিস ছিল, সে হইল জুরিসপ্রুডেন্সে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এইসব ছেলেরা আমাদের সাথে ছিল। আমি সেই মেধাবৃত্তি, আমি প্রথমেই যখন আমার সেন্ট্রাল কমিটিতে কেউ আসতে চাইছে, আমি ডেকে গড়ে আনছি। আরও 5 জন আমার সাথে বসা আছে, তারা শুধু শুনতো, চুপ করো, এই তুমি এসএসসিতে কোন ডিভিশন, সেকেন্ড ডিভিশন কইলে আমি বেশি কথা বলছি না, ফার্স্ট ডিভিশন কইলে আমি প্রথমে ধরছি ও ফার্স্ট ডিভিশন পাইছো, তাহলে আয়েতে কি করছো, আয়ে তো ফার্স্ট ডিভিশন পাইছে, এই ওর নামটা লেখো। ওইটা আর আমি দ্বিমত করছি, ওর নামটা লেখো। আরেকবার, তুমি কি হইতে চাও, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হইতে চাও তুমি, 5টা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটা, হ্যাঁ আচ্ছা বলো তো তুমি মেট্রিকে কোন ডিভিশন, মেট্রিকে ভাই আমার রেজাল্ট ভালো হয়েছে না, 3rd ডিভিশন পাস করছিলাম শুধু। আইএতে সেকেন্ড ডিভিশন, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানটা লেখো, পরে চলে যাও। আমি আর তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করিনি। আমার কথা, হ্যাঁ সবাই জানে বাংলাদেশে যারা আমার সাথে রাজনীতি করছে, এর নাম হলো ফজলুর রহমান। কথাটা কি বুঝছেন? কাজে মেধাভিত্তিক ছাত্র রাজনীতির যে নেতৃত্ব, সেটা আমার দলে ছিল, ফজলু চুন্নু সারোয়ার ফজলু কমিটিতে ছিল, সেই মেধাভিত্তিক রাজনীতি। পরে অবশ্য অনেকেই নষ্ট হয়েছে, ব্রিলিয়েন্ট হয়ে কিছু কিছু লোক কিন্তু আবার বেশি পাগল হয়ে যায়, কেউ কেউ আবার একটু নষ্ট হয়েছে, কিন্তু ব্রিলিয়েন্ট ছেলেরা আমাদের বাংলাদেশের সমস্ত সচিব, অতিরিক্ত সচিব, বিচারপতি, আমার কমিটির 35 জন মেম্বার আছে হাইকোর্টে, জাস্টিস। আমি কথাটা কয়ে দিলাম, বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমার সাথে পলিটিক্স করছে 35 জন আছে জাজ। এরা কেউ আওয়ামী লীগ না, ছাত্রলীগ না, কিছু না, এরা হইল ফজলুর রহমান, কেয়ার অফ ফজলুর রহমান সব। আরে চিফ জাস্টিস যে ছিল ওবায়দুল হাসান, সাইরে গেছে, এনায়েতুল রহিম, এগুলো তো আমার সন্তান তুল্য কর্মী আমার, এগুলো তো কোনো লুকানো সাহস, বাংলাদেশের সবাই জানে। তো শেখ হাসিনা কইলে শুনছে না, কিন্তু আমি কইলে দৌড় দিছে। অবশ্য চিফ জাস্টিস হওয়ার পরে এদেরকে আর চিরা যায় নাই, যে কারণে আমার সাথে এইটা করার কারণে এদের এই পরিণতি হয়েছে। আমার সাথে যদি যোগাযোগ রাখতো, অত বেশি অনা হইয়া, অ্যাম্বিশাস না হইয়া, তাইলে এদের এই পরিণতি হইতো না। দলের চিফ জাস্টিস কেমন হওয়া, এর আগে যে হাসান ফয়েজ সিদ্দিকী চিফ জাস্টিস ছিল, সে আমার কর্মী ছিল, জাস্ট কর্মী, সাধারণ কর্মী। আমার চিফ জাস্টিস হয়েছে, তাই যে দলের ছাত্রলীগের প্রেসিডেন্টের 3টা চিফ জাস্টিস থাকে, সেই ছাত্রলীগের প্রেসিডেন্টের কিছু গুণ আছে না। মুজিব বাহিনী গড়ে ওঠার কারণটা আমার জন্য সবচেয়ে সোজা কি জানেন, আমার কেন জানি কপালে এইরকমই আছে। আমি 40 বছর আওয়ামী লীগ করছি, এখন 18 বছর যাবত আমি, বা 16 বছর যাবত আমি বিএনপি করি, কাজে আমি 2টা দলই জানি কোনটার কি।